সম্প্রতি ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে যাকে বলা হচ্ছে সব চুক্তির সেরা। কিন্তু এই চুক্তিটা একদিকে যেমন বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, তেমনি আবার জন্ম দিয়েছে মারাত্মক এক ভূ রাজনৈতিক বিতর্কের। চলুন এই ঐতিহাসিক চুক্তির গভীরে গিয়ে এর আসল প্রভাবটা বোঝার চেষ্টা করি। শুধু একবার ভাবুন, দুই পক্ষের নেতারাই এই চুক্তিটিকে বলছেন মাদার অফ অল ডিলস। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা আসলে ইঙ্গিত দেয় যে এই চুক্তিটা কতটা বড় মাপের আর এর প্রভাব যে কতটা সুদূর প্রসারী হতে পারে। তো প্রশ্নটা হলো, কি এমন আছে এই চুক্তিতে? কেন একে এতটা ঐতিহাসিক বলা হচ্ছে? এর পেছনের গল্পটাই বা কি? দেখুন, এই চুক্তিটা কিন্তু হুট করে হয়ে যায়নি। এর পেছনে আছে প্রায় 2 দশকের লম্বা একটা জার্নি। 2007 সালে আলোচনা শুরু হলেও 2013 সালে বড়সড় মতপার্থক্যের কারণে সব থেমে যায়। এরপর আবার 2021 সালে নতুন করে আলোচনা শুরু হয়, আর শেষ পর্যন্ত 2026 সালে নতুন দিল্লিতে গিয়ে এই ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষর হয়। আর এই চুক্তির অর্থনৈতিক ব্যাপ্তিটা একবার ভাবুন তো। ভারত আর ইউরোপীয় ইউনিয়ন, এই দুটো বাজারকে যদি আমরা এক করি, তাহলে সেটা দাঁড়ায় বিশ্বের মোট জিডিপির 25%, মানে বিশ্বের মোট অর্থনীতির প্রায় 4 ভাগের 1 ভাগ। কি বিশাল একটা অর্থনৈতিক শক্তি, তাই না? আসলে ব্যাপারটা কিন্তু শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। যখন সারা বিশ্বে বাণিজ্য নিয়ে বিভেদ বাড়ছে, বিভিন্ন দেশ নিজেদের গুটিয়ে নিচ্ছে আর একটা ভূ রাজনৈতিক অস্থিরতা চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই চুক্তিটা একটা অনেক বড় কৌশলগত বার্তা দিচ্ছে। কিন্তু জানেন, এত বড় একটা চুক্তি নিয়ে কিন্তু সবাই খুশি না। বরং বিশ্বের অন্যতম প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির বিরুদ্ধে বেশ কড়া অবস্থান নিয়েছে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা একদম ঘুরে যায়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের এই কথাটা শুনুন। তিনি সরাসরি বলছেন, ওরা নিজেদের বিরুদ্ধেই যুদ্ধকে অর্থায়ন করছে। ভাবা যায়, কি ভয়ঙ্কর একটা অভিযোগ। তো আমেরিকার অভিযোগটা ঠিক কি? তাদের যুক্তিটা বেশ সোজাসাপটা। রাশিয়া কম দামে ভারতে অপরিশোধিত তেল পাঠাচ্ছে। ভারতের রিফাইনারিগুলো সেই তেল শোধন করে ডিজেলের মতো জ্বালানি তৈরি করছে, আর ইউরোপ সেই পরিশোধিত জ্বালানি ভারত থেকে কিনছে। আমেরিকার মতে এর মানে তো দাঁড়ালো ইউরোপ ঘুরপথে রাশিয়ার যুদ্ধেই টাকা ঢালছে। তাহলে দেখুন, দুই পক্ষের নীতিতে কি বিরাট একটা পার্থক্য। একদিকে আমেরিকা ভারতের থেকে রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করছে, যেখানে 90%-এরও বেশি পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার কথা হচ্ছে। এটা কিন্তু আমেরিকা আর তার ইউরোপীয় মিত্রদের মধ্যে একটা বড়সড় কূটনৈতিক আর অর্থনৈতিক ফাটলকেই সামনে নিয়ে আসছে। এই সব ভূ রাজনৈতিক টানাপোড়েনের বাইরে যদি আমরা তাকাই, তাহলে দেখব এই চুক্তির অর্থনৈতিক দিকটা কিন্তু বিশাল। তো চলুন দেখি এই চুক্তির আসল বিজয়ী কারা, কাদের পোয়াবারও হতে চলেছে। যারা ইউরোপিয়ান লাক্সারি জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য তো দারুণ খবর। যেমন ধরুন, বিলাসবহুল গাড়ির ওপর শুল্ক ছিল 110%, সেটা নেমে আসছে মাত্র 10%। ওয়াইনের ওপর 150% ট্যাক্স কমে হচ্ছে 20%। আর চকলেট, পাস্তা, অলিভ অয়েল এগুলোর ওপর শুল্ক তো প্রায় থাকছেই না, মানে শূন্য হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে ভারতের জন্য দরজা খুলে যাচ্ছে। দেশের টেক্সটাইল, ওষুধ, চামড়া, গয়না, ইলেকট্রনিক্স আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় বড় শিল্পগুলো এবার ইউরোপের ৪৫ কোটি মানুষের বিশাল বাজারে খুব সহজে ঢুকে পড়তে পারবে। এটা দেশের রপ্তানির জন্য একটা বিরাট বড় লাভ হতে পারে। অর্থনীতিবিদরা এই চুক্তিটাকে একটা ইন্টারেস্টিং নামে ডাকছেন, কাউন্টার সাইক্লিক্যাল বাফার। শব্দটা কঠিন শোনালেও ব্যাপারটা সোজা। ধরুন, বিশ্বের কোথাও অর্থনীতি খারাপ হলো, চাহিদা কমে গেল, তখন ভারতের রপ্তানিকারকদের জন্য ইউরোপের এই বিশাল বাজারটা খোলা থাকবে। মানে এটা অনেকটা বিশ্ব অর্থনীতির ঝড়ের বিরুদ্ধে একটা সেফটি জ্যাকেটের মতো কাজ করবে ভারতের জন্য। তো সব মিলিয়ে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এটা কি শুধু একটা ব্যবসা বাণিজ্যের চুক্তি, নাকি এর আড়ালে বিশ্বজুড়ে ক্ষমতার এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এইসব বিতর্ক তো আছেই, কিন্তু তার বাইরেও ভারত আর ইউরোপিয়ান ইউনিয়ন দুজনেরই একটা বড় কৌশল কাজ করছে এখানে। সেটা হলো সাপ্লাই চেনের ঝুঁকি কমানো আর কোনো একটা দেশের ওপর, বিশেষ করে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসা। তাহলে শেষ কথা কি? ভারত ইউইউর এই চুক্তিটা কি একটা অর্থনৈতিক মাস্টার স্ট্রোক, নাকি এটা পশ্চিমা দেশগুলোর নিজেদের মধ্যেই একটা নতুন ভূরাজনৈতিক ফাটল ধরিয়ে দিল? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।